আর এই 1 ঘন্টায় তো বিভিন্ন খবর দেখাবো আপনাদের সামনে। রাজনীতি তো হলো, কিন্তু এরপরে একটা মর্মান্তিক ঘটনার খবর দেখাবো। আলিপুরদুয়ারে হাসপাতালে, সেই হাসপাতালে বেআইনি পার্কিং, যেখানে সেখানে গাড়ি রাখা, সাইকেল রাখা, টোটো রাখা, আর তার জেরে সদ্যজাতের মৃত্যু হলো। একজন প্রসূতি প্রসব করলেন তার সন্তান, সেই সন্তানকে নিয়ে হাসপাতালের গেট থেকে হাসপাতালের ভেতরে পৌঁছতে পারলেন না, কারণ অ্যাম্বুলেন্স আটকে গেল। অ্যাম্বুলেন্স আটকে, বেআইনি পার্কিং, সেই ছবি, বেআইনি পার্কিং এর ছবি বিভিন্ন জায়গায় পার্কিং লেখা আছে, নো পার্কিং জোন লেখা আছে, সেখানে পার্কিং হয়ে গেছে। সেই পার্কিং এর জেরে অ্যাম্বুলেন্স ঢুকতে পারলো না, আর সদ্যজাতের মৃত্যু হলো। কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, কি হয়েছিল প্রথমে জানতে চাইবো। যেটা হয়েছিল সেটা শুনলে হয়তো অনেকের চুল খাড়া হয়ে যেতে পারে। তার কারণ হচ্ছে, রাস্তাতে এক গর্ভবতী মা তার সন্তান প্রসব করে, তারপর সেই প্রসব হওয়া সদ্যজাতকে নিয়ে অ্যাম্বুলেন্স জেলা সদর হাসপাতালে ঢুকতে যায়। প্রথমে 1 নম্বর গেট দিয়ে হাসপাতালে ঢুকতে যায় অ্যাম্বুলেন্স, সেখানে ব্যাপক যানজট, বাইকের জেরে ঢুকতে পারেনি। তারপর সেই অ্যাম্বুলেন্স ঘুরে 2 নম্বর রুট দিয়ে হাসপাতালে ঢোকে। হাসপাতালে ঢোকার পর ইমার্জেন্সিতে দেখানো হয়। দেখানোর পর যখন প্রসূতি বিভাগে যাচ্ছে সেই মাকে নিয়ে হাসপাতালে ও সদ্যজাতকে নিয়ে, সেখানে প্রায় 20-25টি বাইক দাঁড় করানো রয়েছে। একেবারে বাইকের মধ্যে আটকে পড়ে অ্যাম্বুলেন্স। একটা করে বাইক সরাতে গিয়ে প্রায় 20-25 মিনিট নষ্ট হয়ে যায়। ততক্ষণে সদ্যজাতের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। এবং কি বলছেন একবার দেখাবো রাজকুমার, তারপরে সুপার কি বলছেন দেখাবো, তারপরে আবার আসবো। জংশনেই বাচ্চাটা জন্ম নিয়ে নিয়েছে অ্যাম্বুলেন্সে, তারপরে আলিপুর হসপিটালে পাঠাইলো, তারপরে এই গেটে ঢুকলাম অ্যাম্বুলেন্স নিয়ে। হ্যাঁ, অ্যাম্বুলেন্স এই গেট থেকে পাঠিয়ে দিল, গেট মানে ওই গেটে যাও, ওই গেট থেকে আবার এই গেটে পাঠিয়ে দিল। 20 মিনিট টাইম লাগলো এইটুকু রাস্তায়। অ্যাম্বুলেন্স যদি টাইম মতন ঢুকলো, বাচ্চাটা কিছু একটু থাকতো। অ্যাকচুয়ালি বাচ্চাটার যেটা মারা গেছে সেটা অ্যাম্বুলেন্সেই ডেলিভারি হয়, এবং ডেলিভারির পরপরই হয়তো মারা গেছে। কোথাও ইমার্জেন্সিতে যখন বাচ্চাটা এসছে, তখন বাচ্চাটা মৃত অবস্থায় রিসিভ করা হয়। ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভার হয়তো বুঝতে পারেনি বলে ওই প্যাসেজটায় ঢোকার চেষ্টা করে, কিন্তু ওই বাইকগুলোর জন্য ঢুকতে পারেনি। যাই হোক, কেন তো বাইক রাখার কথা নয়। আমরা ওই বাইকের এর আগেও অনেকবার ফাইন করেছি ওখানে বাইক রাখার। এটা আটকানোর জন্য এখন লাগাতার অভিযান চলবে, রেগুলার ফাইন হবে। লাগাতার অভিযান চলবে, রেগুলার ফাইন হবে। এবং আমরা খবর করার পরে, এই শিশু মৃত্যুর পরে, এখানে খবর করা বলছি না, টনক নড়ল হাসপাতাল কর্তৃপক্ষের। তারপরে সুপার নিজে নেমে বিভিন্ন জায়গায় বেআইনি পার্কিং সরিয়ে দিলেন। আবার কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, হ্যাঁ রাজকুমার, কি উদ্যোগ? এ তো বলছেন যে রেগুলার নাকি তারা ফাইন করেন, তারা বেআইনি পার্কিং এর বিরুদ্ধে কাজ করেন। তারপরে শিশু মৃত্যু হলো, সেই শিশু মৃত্যু যে বেআইনি পার্কিং এর জন্য, সেটাও আবার স্বীকার করলেন না। তারপরে কি করলেন? একেবারে হাস্যকর অয়নদা। আজকে সকালবেলা যখন আমরা প্রথমে হাসপাতালে যাই, সেই সময় কিন্তু একেবারে পরিস্থিতির কোনো রকম উন্নতি হয়নি বলেই দেখা গেছে। সেখানে রীতিমতো কালকে যেভাবে পার্কিং করা ছিল বাইক, সেরকম পার্কিং ছিল। একেবারে রাস্তার মধ্যে, প্যাসেজের মধ্যে বালি পাথর ফেলে রাখা আছে, বড় গরু দাঁড়িয়ে আছে। একেবারে প্রসূতি বিভাগের রাস্তা আটকে রশিতে কাপড়, ধোয়া কাপড় মেরে দেওয়া আছে। এই ছবি আমরা সকালবেলা দেখিয়েছি। মানে হাসপাতালের কর্মীরাও তো রাখছেন শুনছি, আবার রোগীর আত্মীয়রাও রাখছেন। একদমই অয়নদা, হাসপাতালের কর্মী থেকে শুরু করে সকলে সেখানে বাইক রাখছেন, আবার জিজ্ঞাসা করলে মুখ লুকোচ্ছেন, পরিচয় দিচ্ছেন না। একবার দেখাই রাজকুমার। আপনি তো হাসপাতালের স্টাফ, তাহলে গাড়িটা এখানে রেখেছেন, আপনি বলুন ব্যাপারটা। ঠিক আছে, আপনি যে গাড়িটা এখানে রেখেছেন, এটা তো অ্যাম্বুলেন্সটা কি করে ঢুকবে? একটা ইনসিডেন্ট ঘটেছে, ঠিক আছে, একটু বলুন না। আপনি বলুন। আপনি গাড়ি নেই এখানে, আমার গাড়ি নেই এখানে। কার গাড়ি এগুলো? জানি না। ফটো তুলতে বলুন, ফাইন করতে বলুন, এসব এখানে বাইকটা রাখলেন? রাখলাম, আমি এখনই চলে যাবো। আচ্ছা, এটা তো একটা অ্যাম্বুলেন্স ঢোকার রাস্তা। এখানে এসে বাইক রাখলে তো অ্যাম্বুলেন্স অনেক সময় ঢুকতে পারে না, অসুবিধা হয়। না না, আমরা কিছুক্ষণের সময় জন্য 5 মিনিট, 10 মিনিট, 2 মিনিট। নো পার্কিং তো লেখা আছে সামনে। আর নো পার্কিং আমরা সবসময় আসি না, খেয়াল করি না। গাড়িটা এখানে রেখেছেন,
না মানে আমি হঠাৎ করে রুগী অসুস্থ ছিল তো হ্যাঁ। তাড়াহুড়ো করে এখানে দেখছি। স্ট্যান্ড তো আছে তো, এইভাবে একটা অ্যাম্বুলেন্স আটকে গিয়ে একটা শিশু মারা গেছে এরকম একটা অভিযোগ উঠেছিল। না মানে আমার আর কি হাতে সময় ছিল না তো, বাচ্চা অসুস্থ ছিল বলে তাড়াতাড়ি ঘুরে এখানে ঢুকেছি। মানুষের সেন্সের কত অভাব। 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, আরে দাদা 2 মিনিটেই কারো প্রাণ চলে যেতে পারে অ্যাম্বুলেন্স না পৌঁছলে পরে। তার জন্য বেআইনি পার্কিং করতে হচ্ছে এখনো। কথা বলবো আরেকবার রাজকুমারের সঙ্গে। রাজকুমার, আগামী দিন থেকে এটার উপরে নজর রাখবে হাসপাতাল কর্তৃপক্ষ, আমরা কিন্তু নজর রাখবো। রাজকুমার, একদমই অয়নদা, সকালবেলা এই খবর দেখানোর পরেই কিন্তু একেবারে নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা দেখেছি যে হাসপাতাল সুপার তিনি নিজে হাতে একেবারে ব্লেড নিয়ে গিয়ে ওখানে অভিযান চালিয়েছে। ওখানে রেখে দেওয়া বাইকগুলোকে ফাইন করা হয়েছে। নিজে হাতে সুপার ব্লেড দিয়ে সেই রশি কেটে জামা কাপড় গুলো সরিয়ে দিয়েছে এবং শুধু তাই নয়, সেখান থেকে বালি পাথর সরানোর নির্দেশ দিয়েছে এবং যেন ওখানে যেন কোনো রকম ভাবে গরু ছাগল কিছু যেন না থাকতে পারে সেই জন্য পুরসভার সঙ্গে যোগাযোগ করেছে হাসপাতাল আমরা কর্তৃপক্ষ। কিন্তু নজর রাখবো প্রতিদিন। এই রকম ঘটনা ঘটার পরে আমাদের নজর রাখা আমাদের কর্তব্য। কি বলছেন সুপার, দেখুন। মেইনলি হচ্ছে এখানে সব ওই দড়ি টানিয়ে এই নোংরার মধ্যে কাপড় চোপড়, এই কাপড় শুকোচ্ছে দেয়ালে, দেখছেন কি পরিমাণ নোংরা। এর মধ্যে কাপড় শুকিয়ে এটা যদি বাচ্চার গায়ে টাচ হয়, ছোটো বাচ্চার গায়ে, তাহলে সেই বাচ্চার তো ইনফেকশন হবে। এবার মাঝে মধ্যে এসে আমরা এই দড়ি কাটছি। আর একটা হচ্ছে এই প্যাসেজের মধ্যে বাইক রাখা রীতিমতো বারণ আছে। আমি অ্যাম্বুলেন্স ড্রাইভারদেরও ওখানে বলে দিয়েছি যে ওরা যেন কোনো বাইক ঢুকতে না দেয়। এখন থেকে ডেইলি ফাইন করা হবে। এবার একটু কলকাতায় চলে আসি। টলিপাড়ায় গত কয়েকদিনে পরিচালক রাহুলকে নিয়ে চলছিল বিতর্ক। ডিরেক্টরস অ্যাসোসিয়েশন তারা সাসপেন্ড করেছিল রাহুল মুখোপাধ্যায়কে, পরিচালক, কারণ তিনি অসত্য কথা বলেছিলেন, অন্য জায়গায় কাজ করেছিলেন সেই অভিযোগে। তবে তারপরে যখন তার উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হলো, তিনি আজকে গেলেন ফ্লোরে টেকনিশিয়ানে, কিন্তু দেখা গেল টেকনিশিয়ানরা আসছেন না এবং তার পাশে দাঁড়ানোর জন্য এই যে দেখছেন সৃজিত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, রাজা চন্দ, দেব, প্রসেনজিৎ, অরিন্দম শীল, তার পাশে দাঁড়ানোর জন্য তারা সবাই উপস্থিত হলেন এবং জানালেন যে টেকনিশিয়ানরা না আসলে পরে, পরিচালক মানসী সিনহা অভিনেতা তিনিও গিয়েছেন, যদি টেকনিশিয়ানরা না আসে তাহলে তারাও একটা সময়ে ফ্লোর বয়কট করবেন, এরকমটা বললেন। কিন্তু আজকের মতো আর কোনো শুটিং হলো না, তারা ফিরে গেছেন। বিকেলে ফেডারেশনের বৈঠক রয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি বলছেন একবার দেখাবো। এই ইন্ডাস্ট্রিতে এই টেকনিশিয়ান স্টুডিও দুঃখের সময়টা আমার থেকে ভালো কেউ খুব কম লোক দেখেছেন। খারাপ সময়টা কি বলে এটা আমার থেকে কেউ দেখেননি, যেখানে পুরো স্টুডিওতে 4জন 5জন 6জন ঘুরে বেড়াতো বা আর্টিস্টরা এসে কাজ করতো, তার বেশি না। আজকে তো সেটা অনেকটা বড় জায়গায় গেছে। আর সেখানে আমাদের কাজ মানে হতে পারে সমস্যা। আমি সবসময় একটা জিনিস বলি, আমরা বসে সেটা কাজ বন্ধ করে, আজকে যে এক্সাম্পলটা হচ্ছে বা হতে চলেছে সেই এক্সাম্পলটার জন্য সত্যি আমি খুব প্রস্তুত ছিলাম। আর অন্যান্য পরিচালকরা যেমন পরমব্রত, কৌশিক গঙ্গোপাধ্যায় কি বললেন দেখুন। ফেডারেশন এসে আচমকা বলছে যে তাদের কোনো টেকনিশিয়ান আমাদের সঙ্গে বা রাহুলের সঙ্গে কাজ করবে না এই প্রজেক্টে। সেটা কেন, মানে কারণটা কি? সকাল থেকে কাজ বন্ধ সম্পূর্ণ, কোনো টেকনিশিয়ান আসেননি এবং কেউ আসেননি, গতকাল কেউ কল টাইমও নেননি, সম্পূর্ণ কাজ বন্ধ। সমস্ত আর্টিস্টরা এসে গেছেন, শিল্পীরা এসে গেছেন, প্রযোজক সংস্থার সকলে এসে গেছেন, পরিচালক এসে গেছেন, সবাই এখানে এসে অপেক্ষা করছেন সকাল থেকে, কিন্তু এখন অবধি কেউ কাজ করতে আসেননি। সমস্ত কমপ্লিট কর্মবিরতি, তারা কমপ্লিট একটি স্ট্রাইক বলা যেতে পারে তারা ডেকেছে। পরিচালকরা যাই হোক, আমরা খুব অহংকারী হই, কিন্তু হ্যাঁ, আমরা এই অপমানটা ঠিক জাস্ট বরদাস্ত করবো না। এবং আমরা জানি ছবি আমরা ভাবি, ছবি প্রযোজক আমরা নিয়ে আসি, আমরা ঠিক করি এবং ছবির হিট ফ্লপের দায়িত্ব আমরা পাই। এবং এই হিট ফ্লপের দায়িত্ব, তার প্রেশার, তার অপমান, তার আনন্দ, জয় আমাদের সব কিছু। কাজে এটা পাশ থেকে কোনো সংগঠন থেকে এইভাবে অপারেট করলে তারাই আমাদের অমর্যাদা করেছে এবং আমরা এই অমর্যাদাটা বরদাস্ত করবো না। ফেডারেশনকে ভাবা উচিত, মানে কোথাও যেন মনে হয় কি একটা কাজ বন্ধ করে, বা আমরা যদি একটা কাজ আজকে আমরা যদি বলি কি আমরা কাজ বন্ধ, সেটা জীবনে হয়তো নিজের একটা ইগো স্যাটিসফ্যাকশন করার জন্য আমি এটা করতে পেরেছি, দেখো আমার কত বড় সাহস, কত বড় পাওয়ার,
আমার এই পাওয়ারটা কি, পাওয়ারটা হচ্ছে সবাইকে নিয়ে চলা, সবারই বাড়িতে যেন রান্নাটা হয়, সবারই বাড়িতে যেন সবাই শান্তিতে ঘুমোতে পারে, সবাই যেন একসাথে চলতে পারে। এইটাই তো পাওয়ার, এইটাই তো ফেডারেশন প্রেসিডেন্টের কাজ। মানে এই যে কাজটা বন্ধ করে দেওয়া, আমি এটাকে সাপোর্ট করছি না এবং আমি বিরুদ্ধে। এবং যার বিরুদ্ধে অভিযোগ ছিল, যিনি আজকে অভিযোগ থেকে মুক্ত হয়ে তিনি ফিরে এলেন ফ্লোরে, তিনি কি বলছেন সেই পরিচালক রাহুল? আমি সেই সিনেমাটা শান্তি করে বানাতে চাই, আর আমার কোনো কিছু বলার নেই। বাদ বাকি আমার সিনিয়রেরা আছে, আমার ভাইয়েরা আছে, সবাই আছে, তারা যা বলবে সেটাই আমার ডিসিশন। আর আমরা বরাবরই এই 1 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টার মধ্যে বেআইনি অবৈধ কাজ দেখাই। যেমন পুকুর চুচুড়ায় দুটো পুকুর ভরাট হয়ে যাচ্ছিল, নিকাশির সমস্যা হচ্ছিল। এই রকম অভিযোগ পেয়ে আজকে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার তিনি দুটি পুকুরই ঘুরে দেখলেন এবং পুকুর ব্যবহারের উপযোগী করার আশ্বাস দিলেন। কথা বলবো প্রতিনিধি সোমনাথের সঙ্গে। সোমনাথ, এই দুটো পুকুর, এটা কি জমি মাফিয়া তাদের দৌরাত্ম্য? কতদিন ধরে পুকুর ভরাট হচ্ছিল? হ্যাঁ দেখো যে হুগলি চুচুড়া পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের মানসপুর রোড ও এসি মুখার্জি রোডের এই দুটি পুকুর ছিল। দুটি পুকুর আগেও একটি পুকুর বিধায়ককে অভিযোগ করেছিল, তখন জমির মালিক এবং কিছু প্রমোটারি তারা মাফিয়ারা তারা রাতের অন্ধকারে কিছু তাকে থেকে পুকুরে আবর্জনা ফেলে বোঝানোর চেষ্টা করছিল। তখন বিধায়ক অভিযোগ পেয়ে বেশ কিছুদিন আগে সেটাকে বন্ধ করেছিল, কিন্তু আবার বিধায়কের কাছে অভিযোগ আছে কিছু রাতের অন্ধকারে এবং দিনের বেলায় কিছু লোক এসে বাইরে থেকে এসে আবর্জনা ফেলে তারা পুকুরটাকে বোঝাই করার চেষ্টা করছে। তারপরে ঘটনাস্থলে বিধায়ক আমি আসবো কিরকম ছিল পুকুরটা। দেখুন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে আপনারা চোখের সামনে দেখতে পাবেন কিরকম ছিল পুকুরটা। পুরো পুকুর ছিল, পাশে এতটা করে বাঁধানো ছিল, সবাই ছেলেমেয়েরা ঝাঁপ দিত, চান করতো, এসব দেখেছি। কিন্তু দিনে দিনে এটা আরো ভরাট হয়ে যাচ্ছে, যে যেখান থেকে পাচ্ছে নোংরা এসে ফেলে যাচ্ছে। যেমন পরিষ্কার পুকুর ছিল সেই রকম ভাবে একটা হোক, আর যাতে পরিবেশ দূষণ না হয় সেই রকম চেষ্টা করা হয়। বিভিন্ন রকম রোগ ছড়াচ্ছে। দুটো পুকুর পরিষ্কার হলে আমাদের যত জল আছে নোংরা এখান থেকে পরিষ্কার হয়ে যাবে, আর বর্ষার সময় আমাদের এখানে জল দাঁড়াবে না, এটাই আমাদের সমস্যা। সোমনাথের কাছে যাব আরো একবার। সোমনাথ, এতদিন ধরে এইরকম ভরাট হচ্ছিল, কাদের মদতে সেটা জানা যাচ্ছে? দেখো, বিধায়ক জানার চেষ্টা করেছে, স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছে এবং পুকুরের দাগ নাম্বার, খতিয়ান নাম্বার যারা স্থানীয় বাসিন্দাদের ছিল তাদের কাছ থেকে নিয়েছে। নিয়ে বিষয়টাকে বিএলওর অফিস এবং বাকি যারা এই বিষয়টা নিয়ে বিধায়ক বলেছে আমি এই বিষয় নিয়ে বিধানসভাতেও আমি বিষয়টা নিয়ে তুলবো। যে বিধায়ক আশ্বাস দেওয়ার পরে এই পুকুরগুলো ফেরানো হচ্ছে কিনা, কারণ বারবার মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিচ্ছেন পুকুর ভরাট করা যাবে না, আর দুটো পুকুর টলটলে পুকুর ভরাট হয়ে গেল। বিধায়ক অসিত মজুমদার কি আশ্বাস দিলেন দেখুন। এখানকার লোকাল মানুষ বলছে এর মধ্যে সাপ আছে, শেয়াল আছে, নানান ধরনের, এবং দেখতে পাচ্ছেন তো সমস্ত নোংরা এলাকার এই পুকুরের মধ্যে ফেলে যারা মালিক তাদের একটা কারসাজি, যেই করে ভরাট করবে পরে বিক্রি করবে। আমি এলাকার মানুষদের অনুরোধ করব পুকুরের জমি কেউ কিনবেন না এবং বিএলআরওকে লিখে এই পুকুর আমি সংস্কারের ব্যবস্থা করব। আমার কানে যখন এসছে এটা পুকুর ছিল, এটা পুকুরই হবে।